ভেবে দেখুন তো, এমন কেউ যদি আপনার সামনে এসে দাঁড়ায় যার চোখের দিকে তাকালেই আপনি পুতুলে পরিণত হবেন। সে যা বলবে আপনি তাই করতে বাধ্য হবেন, এমনকি নিজের জীবন নিতেও দ্বিধা করবেন না। কিন্তু কি হবে যদি এমন কারোর সামনে সে গিয়ে পড়ে যার উপর তার এই মরণ ক্ষমতা মোটেও কাজ করে না? আজ আমরা এক্সপ্লেন করছি কোরিয়ান থ্রিলার হান্টার্স মুভি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি চই নামের একটা ছেলেকে, যে কিনা তার মায়ের সাথে বাজারে এসেছে। তার চোখের মধ্যে একটা পট্টির মতো বাঁধা ছিল। এখান থেকে বাজার টাজার করে তারা যখন বাসায় ব্যাক করে তখন তাদের খাবার টাইমে আমরা জানতে পারি যে চইয়ের চোখে কোনো সমস্যা নেই। চইয়ের মা ইচ্ছা করেই তার চোখের মধ্যে সবসময় পট্টি বেঁধে রাখে। এখন সে এমনটা কেন করে সেটা আমরা একটু পরেই জানবো। আর একটু পরে চইয়ের বাবাও এখানে চলে আসে, আর সে তার মায়ের উপর প্রচন্ড রাগ করা শুরু করে। সে তাকে বারবার করে জিজ্ঞেস করছিল যে এই ছেলেকে নিয়ে এত কষ্ট করার দরকার কি, সে কি আদৌ ভালো হবে? আর এই ব্যাপারটা বলার পরে সে চোখে একটা চড়ও মারে, আর একটু পরে সে তার মাকেও পেটানো শুরু করে। আর এগুলোর জন্য যখন তার মা চিৎকার করে বারবার চইকে পট্টি খুলতে না করছিল, তখন তার না করার সত্ত্বেও চই তার চোখের পট্টি খুলে ফেলে। আর এরপর সে তার বাবার দিকে এমন করে তাকায় যে তার বাবা পুরোপুরি হিপনোটাইজ হয়ে যায়। আর এরপর সে নিজে নিজেই রাস্তার মাঝখানে চলে আসে, আর এখানে সবার সামনে সে নিজের মাথা নিজেই উল্টো দিকে ঘুরিয়ে এখানেই মারা যায়। আর এই ব্যাপারগুলোর জন্য চইয়ের মা প্রচন্ড রাগ করে। এজন্য সে চইয়ের সাথে মিট করে। তখন সে চইকে উল্টা পাল্টা অনেক কিছু বলে, তাকে বকাঝকা করার পরে তার গলা টিপে তাকে মেরে ফেলার ট্রাই করে, কারণ সে হচ্ছে একজন ভয়ঙ্কর শয়তান। তবে তখন চই তার মাকেও হিপনোটাইজ করে ফেলে, আর তাকে সেই নদীর পাড়ে পাঠিয়ে দেয়। আর যখন নদীর পাড়ে গিয়ে চইয়ের মা আবার সেন্স ব্যাক করে, তখন সে দেখতে পারে ততক্ষণে চই সেখান থেকে চলে গেছে। আর তখন আমরা জানতে পারি যে শুধুমাত্র তার চোখের সাহায্যে সে যে কারো মাইন্ড কন্ট্রোল করতে পারে, তাকে দিয়ে যা ইচ্ছা সেটাই করাতে পারে। তো এরপরে গল্প চলে আসে কয়েক বছর সামনে, আর এখন আমরা দেখতে পারি চই অনেকটাই বড় হয়ে গেছে। তবে সে এখন খুবই একাকিত্ব বোধ করে, মানে সে একা একাই লাইফটাকে পার করে। এজন্য সোসাইটির প্রতি তার প্রচন্ড রাগ ছিল। তবে বর্তমানে সে তার পাওয়ার ইউজ করে কিছু চুরি টুরি করে সেগুলো দিয়েই তার জীবিকা নির্বাহ করছিল। আর সেই চুরির টাকাগুলো দিয়ে সে খুবই বিলাসবহুল একটা লাইফ লিড করছিল। সে প্রত্যেক দিনই এক একটা 5 স্টার হোটেলে যেত, আর সেখানে বুকিং করে খুবই আরামে একটা লাইফ পার করছিল। তবে পরবর্তী সিনে চলে আসে ডং নামে একটা লোকের কাছে। আমরা দেখতে পারি ডং একটা বাঙালির দোকানে কাজ করে, যেখানে অনেক মানুষ একসাথে কাজ করে। ডং বিভিন্ন আমেরিকান ও কোরিয়ানের সাথে এখানে এই বাঙালির দোকানে কাজ করে, যেখানে সে কিছু ফ্রেন্ডও বানিয়ে নিয়েছে। যেখানে এই কালো ছেলেটার নাম ছিল বুবা, আর এই চশমাওয়ালা ছেলেটার নাম ছিল টোটান। আর যেহেতু আজকে ডং এর বার্থডে, এজন্য তারা সবাই বেরিয়ে পড়ে ফুর্তি করার জন্য। তারা অনেক ঘোরাঘুরি করে, অনেক মজা করে, অনেক ফুর্তি করে ফেলে। তবে যখন তারা বাসায় ব্যাক করছিল, তখন ডং গাড়ি থেকে বেরিয়ে বাইরে আসে, আর তাদের সাথে একটু কথাবার্তা বলে গুড বাই বলা ট্রাই করছিল। তখন একটা বিশাল বড় ট্রাক এসে ডং এরই পুরো 12টা বাজিয়ে দেয়। আর এই জন্য তার বন্ধুরা দ্রুত তাকে হসপিটালে নিয়ে আসে। আর এখানে হসপিটালের ডাক্তার তাকে কোনো রকমে মেকআপ তো করে দেয়। তবে পরের দিন সকাল থেকে কোনো চিকিৎসা ছাড়াই ডং এর সমস্ত ইনজুরি গুলো নিজে থেকেই ঠিক হওয়া শুরু করে, মানে তার হাড্ডি নিজে থেকেই জোড়া লাগা শুরু করে। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে টোটান আর বুবা পুরোপুরি শক হয়ে যায়। তবে সেই এতটা দ্রুত সুস্থ হয় না যতটা দ্রুত সুস্থ হলে তার জবটা টিকে থাকতো। এখন যেহেতু তাকে জব থেকে বের করে দেওয়া হয়েছে, এজন্য প্রত্যেকদিন সকালবেলায় সে পত্রিকাতে নিজের জন্য নতুন চাকরির খবর দেখা শুরু করে, আর প্রত্যেকটা জায়গায় ইন্টারভিউ দেওয়ার ট্রাই করে। তো যখনই সে পেপারের মধ্যে খুবই সুন্দর একটা জব পেয়ে যায়, তখন সে দ্রুত চলে আসে সেই জায়গায় ইন্টারভিউ দেওয়ার জন্য। তবে যখন সে দোকানের মধ্যে চলে আসে, তখন ওই দোকান দেখার পরে তার খুবই মিক্সড একটা ফিলিংস হচ্ছিল। তবে তবু সাহস করে সে মধ্যে যায়, আর এখানে দোকানদার তাকে খুবই সুন্দরভাবে ওয়েলকাম করে। আর এখানে যখন তারা কথাবার্তা বলে, তখন এই কথাবার্তার মধ্যে আমরা বুঝতে পারি যে এটা নর্মাল কোনো দোকান না, এটা হচ্ছে গিয়ে একটা লোনের দোকান। মানে তারা বিভিন্ন দামি দামি জিনিস জমা রাখে, সেগুলোর বিনিময়ে লোন দিয়ে থাকে। আর এই জন্য এই দোকানটা দেখতে এমন ছিল, যেখানে
এখানে এই দোকানদারের নাম ছিল জুং, আর তার এই সুন্দর মেয়েটার নাম ছিল ইয়াং। তো এখন যেহেতু ডং জবটা পেয়ে গেছে, এজন্য জং তাকে সমস্ত ব্যাপারটা বুঝিয়ে দেয়। তবে সে তাকে স্পেশালি এটাও বলে দেয় যে আমার দোকান থেকে টাইম টু টাইম টাকা গায়েব হয়ে যায়। এটা কিভাবে গায়েব হয়ে যায় সেটা আমি নিজেও বুঝতে পারি না। সো এই ব্যাপারটার হিসাব তোমাকে খুবই ভালো করে রাখতে হবে। সে তাকে এটাও বলে যে আমার দোকানে সিসি ক্যামেরা আছে, তবে এই ক্যামেরাতেও আমি কিছু দেখতে পাই না, মানে কিছু ক্যামেরাতেও ধরা পড়ে না। তারপরে পরের দিন সকালবেলা ডং ফুললি ফিটফাট হয়ে, মানে পুরোপুরি স্যুট বুট পরে চলে আসে তার নতুন জবের জন্য। এখানে এসে সে মিট করে ইয়াং এর সাথে, আর এখানে ইয়াং এর সাথে কথাবার্তা বলে সে জানতে পারে ইয়াং একজন কেয়ার হোস্টেস হতে চায়। আর এটা শোনার পরে ডং একটু শক হয়ে যায়। তবে আস্তে আস্তে করে তাদের মধ্যে ফ্রেন্ডশিপ শুরু হয়, আর তারা আস্তে আস্তে করে তাদের নিজেদের মধ্যে কথাবার্তাও কন্টিনিউ শুরু করে। এখানে ডং এর লাইফটা খুবই ভালো চলছিল। তবে একদিন এখানে বুবা আর টুটান চলে আসে, আর তাদের দেখার পরে ডং খুবই হ্যাপি ছিল। আর যখন তারা আড্ডা দিচ্ছিল আর খাচ্ছিল, তখনই এখানে চই চলে আসে। এখন যেহেতু চই এখানে লুট করতে এসেছে, এজন্য সবার ব্রেন গুলোকে কন্ট্রোল করে ফেলে। আর আমরা জানতে পারি যে সে শুধুমাত্র একজন না, সে একসাথে অনেকগুলো মাইন্ডকে কন্ট্রোল করতে পারে, আর তাদেরকে দিয়ে যা ইচ্ছা সেটাই করিয়ে এরপর তার মাইন্ডকে আবার রিসেট করে দিতে পারে। আর এখন যেহেতু সে চুরি করতে এসেছে, এজন্য সে জংকে হিপনোটাইজ করে তাকে পাঠায় টাকা আনার জন্য। তবে তখনই ডং এর উল্টো পাল্টা একটা ফিলিংস হয়। সে বুঝতে পারে যে সে চিন্তা তো করতে পারছে, তবে সে বডি পার্টস গুলো নাড়াতে পারছে না। তবে তখন অনেক কষ্টের পরে সে তার বডিটাকে নাড়ায়, আর নাড়ানোর পরে যখন সে সোজা হয়ে দাঁড়ায়, তখন সে দেখতে পারে যে তার আশেপাশে সবাই হিপনোটাইজ হওয়া। আর তখনই ব্যাপারটা আমরা ক্লিয়ার হই যে যে পাওয়ারটা সেটা আসলে ডং এর উপরে কাজ করে না। আর যখনই চই এটা দেখতে পারে, তখনই সে টুটান আর বুবার মাধ্যমে ডং এর উপর আক্রমণ করিয়ে দেয়, আর ইয়াং এর সাহায্যে তার পেটের মধ্যে ছুরি ঢুকিয়ে দেয়। তবে এই ব্যাপারগুলো হওয়ার পরেও কোনোভাবে ডং মানছিল না। সে যে কোনো মূল্যে তার সাথে ফাইট করতে চাচ্ছিল, আর তাকে ধরতে চাচ্ছিল। আর এগুলো দেখার পরে সে জং এর সাহায্যে তাকে ইলেকট্রিক শকও দিয়ে দেয়। এই সমস্ত ব্যাপারগুলো হওয়ার পর যখন চো এখান থেকে টাকা নিয়ে চলে যায়, আর তারা সবাই আবারও হুঁশ ফিরে পায়, তখন তারা ডং এর এই অবস্থা দেখার পরে প্রচন্ড শক হয়ে যায়। এজন্য তারা সবাই তাকে নিয়ে হসপিটালে যাওয়া শুরু করে। তবে আমরা দেখতে পারি হসপিটালে নেওয়ার আগে তার সমস্ত ক্ষত সেরে গেছে। সে পুরোপুরি সুস্থ হয়ে আন্ডারটেকারের মতো দৌড়ানো শুরু করে। আর এগুলো দেখার পরে এখানে সবাই পুরোপুরি শক হয়ে যায়, যেখানে রুগীকে আনলাম নাকি আমরা নিজেরাই রুগী হয়ে গেলাম। সে পুরোপুরি সুস্থ হয়ে যায়। এখানে সবাই পুরোপুরি শক হয়ে যায়। এদিকে চেয়েও রাতে ঘুমাতে পারছিল না, সে পুরোপুরি শক হয়ে গেছিল। সে চিন্তা করছিল যে কিভাবে একটা নর্মাল মানুষ আমার মতো ভয়ঙ্কর একটা পাওয়ার থেকে বাঁচতে পারলো। এই ব্যাপারটা সে কোনোভাবে ফিগার আউট করতে পারছিল না। এজন্য সে তার পাওয়ারটা দিয়ে উল্টা পাল্টা রকমের এক্সপেরিমেন্ট করা শুরু করে। সে বারবার করে টেস্ট করে দেখতে চাচ্ছিল যে তার পাওয়ারটা আদৌ কাজ করে নাকি সেই লোকটা খুবই ভয়ঙ্কর কেউ ছিল। আর তখন এদিকে বুবা আর টুটান ডং মিলে তারা সিসিটিভি ফুটেজ গুলোকে খুব ভালো করে চেক করছিল, যাতে করে চোরের বিরুদ্ধে একটা প্রমাণ বের করতে পারে আর তাকে পুলিশের হাতে ধরিয়ে দিতে পারে। তবে তখন এখানে চই নিজেই চলে আসে। আসলে সে সঙ্গে করে অনেক মানুষকেও নিয়ে এসেছিল, যাতে করে তাদের মাধ্যমে তার উপর আক্রমণ করতে পারে। সে এই সিসিটিভি ফুটেজের ভিডিওটা নিয়ে যেতে পারে। আর যখন এই ব্যাপারগুলো তারা সবাই দেখতে পারে, তখন টুটান আর বুবা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আর ডং সেই সিসিটিভি ক্যাসেটটা নিয়ে কোন রকম একটা গাড়ির মধ্যে লুকিয়ে পড়ে। এখন চয় এই ব্যাপারটা দেখার পরে তার সমস্ত লোকজনকে তার পিছনে লাগিয়ে দেয়। তবে যখন একটা পর্যায়ে ডং আর চই সামনাসামনি হয়, তখন সে দেখতে পারে তার আশেপাশে কোনো মানুষজন নেই। মানে সে হিপনোটাইজ করে যে ডং এর উপর আক্রমণ করাবে এমন কোনো মানুষ নেই। আর এগুলো দেখার পরে ডং ক্লিয়ারলি বুঝতে পারে যে চই সেই সমস্ত মানুষকে হিপনোটাইজ করতে পারে যাদের দিকে সে তাকায়। যেহেতু এখানে কোনো মানুষ নেই, এজন্য সে কিছুই করতে পারছে না। আর যেহেতু তার পাওয়ারটা ডং এর উপরে কাজও করবে না, এজন্য ডং গাড়িটা নিয়ে তাকে ফলো করা শুরু করে। সে বারবার করে ট্রাই করে গাড়ি দিয়ে তাকে অ্যাক্সিডেন্ট করাতে। এখন এমন দৌড়াদৌড়ির মাঝখানে তারা দুজন এমন একটা জায়গায় এসে পৌঁছায় যেখানে তারা দুজন সামনাসামনি ছিল। আর যখনই ডং চইকে শেষ করতে যাবে, তখনই এখানে হিপনোটাইজ গ্রুপে 3টা মেম্বার চলে আসে। আর তারা এসে ডং এর উপর আক্রমণ করে দেয়।
দেয়। আর যখন তারা সবাই মিলে ডংকে মারতেই যাবে তার আগে ডং চইকে ইলেকট্রিক শক দিয়ে সেখানে বেহুশ করে দেয়। আর এই জন্য হিপনোটাইজ গ্রুপের সবাই লুটিয়ে পড়ে যায়। আর একটু পরে তারা সবাই জ্ঞানও ফিরে পায়। আর এটা দেখার পরে ডং প্রথমেই গিয়ে চইয়ের মুখটা কভার করে যাতে করে সে কাউকে হিপনোটাইজ না করতে পারে। তো এরপরে যখন সে তাকে নিয়ে পুলিশ স্টেশনে চলে আসে আর পুলিশদেরকে সমস্ত ব্যাপারটা বলে তখন তারা তার কথা এখানে কেউই বিশ্বাস করছিল না। আসলে এটা বিশ্বাস করার মতো কথাও ছিল না। একটা মানুষ কিভাবে মানুষকে কন্ট্রোল করতে পারে, এই জন্য পুলিশরা তাকেই সন্দেহ করা শুরু করে। তাকেই খুব ভালো করে চেক করে যে এই শালা আবার কোনো সস্তা নেশা করেছে কিনা। তবে একটু পরেই পুলিশরা সিদ্ধান্ত নেয় তারা যে কোনো মূল্যে চোরের ফেসটাকে দেখবে। যদিও ডং বারবার করে তাদেরকে না করেছিল তবে তবু তারা কোনো কথা শুনছিল না। আর এই জন্য যখনই তারা তার দিকে তাকায় তখন সবাই হিপনোটাইজ হয়ে যায়, এদিকে সেদিকে গুলি করা শুরু করে। আর এই ফাঁকে চই সেখান থেকে পালিয়ে যায়। আর আমরা দেখতে পারি ডং নিজেকে কোনো রকমে পুলিশের থেকে সেভ করে চইকে ফলো করা শুরু করে। আর ডং তাকে ফলো করে সেই প্ল্যাটফর্মে চলে আসে। আর যখন সে গিয়ে চইয়ের উপর আক্রমণ করতে যাবে তখনই চই সমস্ত মানুষকে কন্ট্রোল করে সেগুলো দিয়ে ডং এর উপর আক্রমণ করে দেয়। আর ডং এখানে আচ্ছা রকম একটা দোলাই খায়। আর তাছাড়া চই এখানে একটা মাকে হিপনোটাইজ করে তার বাচ্চাকে চলন্ত ট্রেনের সামনে ছুঁড়ে মারে। তো এই জন্য এই বাচ্চার জীবনটাকে সেভ করার জন্য ডং নিজের জীবনটাকে স্যাক্রিফাইস করার সিদ্ধান্ত নেয়। সে এই বাচ্চার জন্য চলন্ত ট্রেনের সামনেই লাফ দেয়। এখন সে কোনো রকমের বাচ্চাকে তো সেভ করে ফেলে, তবে সে ট্রেনের সাথে একটা ভয়ঙ্কর রকমের ধাক্কা খায়। আর এই ব্যাপারটার জন্য সবাই হিপনোটাইজ থেকে বেরিয়ে আসে। আর সবাই এটা দেখার পরে পুরোপুরি শক হয়ে যায়। আর আমরা দেখতে পারি চই ডংকে একটা জায়গায় নিয়ে তাকে মন দিয়ে খুব ভালো করে দেখছিল যে এই লোকটার উপর আমার পাওয়ার কেন কাজ করে না। এখন কথাবার্তা বলার পরে যখন চোয়ের মনে হয় যে ডং মারা গেছে তখন সে তাকে রেখে দিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। তবে যখনই চই চলে যায় তখনই ডং আবারও তার নিজের সুপার পাওয়ারের মাধ্যমে নিজেকে আবারও ফুললি রিকভার করে ফেলে। আর এখানে যখন চই তার হোটেলে ব্যাক করে তখন সে দেখতে পারে এখানে অলরেডি অনেক পুলিশ অফিসার তার জন্য ওয়েট করছিল। তো এই জন্য এখানে সে সবাইকে হিপনোটাইজ করে এখান থেকে আস্তে আস্তে করে তার জিনিসপত্র নিয়ে বেরিয়ে চলে যায়। তবে যাওয়ার আগে সে প্রত্যেকটা পুলিশ অফিসারকে দিয়ে একজন অন্যজনকে গান পয়েন্ট করায় আর তাদের মধ্যে গোলাগুলি করে সবাইকে শেষ করে দেয়। আর এদিকে পরের দিন সকালবেলা ডং চলে আসে তার ফ্রেন্ডের সাথে মিট করতে। চই হচ্ছে খুব ভয়ঙ্কর একজন মানুষ, সো এই শহরকে তার থেকে যে কোনো মূল্যে সেভ করতে হবে আর নয়তোবা যে কোনো দিন একটা ভয়ঙ্কর রকমের কিছু হবে। এজন্য সে তার ফ্রেন্ডদের থেকে সাহায্য চাওয়ার জন্য এসেছে। আর যখন তার সমস্ত ফ্রেন্ডরা মিলে বেরিয়ে পড়ে চইকে খুঁজে বের করার জন্য তখন আমরা দেখতে পারি রাস্তায় তাদের দেখা হয় একটা পুলিশের সাথে। যদিও তারা একটু ভয়ের মধ্যে ছিল কারণ তাদের হাতে একটা গানও ছিল, তবে তবু এই পুলিশ কোনো সন্দেহ করে না। এজন্য যখন পুলিশ সেখান থেকে বেরিয়ে চলে আসে তখন তারাও বেরিয়ে পড়ে চইকে খুঁজে বের করার জন্য। আর এদিকে চই পুলিশ স্টেশনে এসে পুলিশদেরকে হিপনোটাইজ করে তার মায়ের অ্যাড্রেসটা বের করার জন্য ফোর্স করে। আর যখন সে তার মায়ের অ্যাড্রেসটা পেয়ে যায় আর পুলিশদেরকে নিয়ে সে তার মায়ের বাসায় চলেও আসে তখন সে ইচ্ছা করে পুলিশদেরকে শুট করে সবাইকে মেরে ফেলে। আর এতদিন পরে সে তার মায়ের সামনে এই জন্য এসেছে যাতে করে সে তার মাকে অনেকগুলো টাকাও দিতে পারে। বেচারি ছোটবেলা থেকেই কত না কষ্ট করেছে আর তার এই টাকাগুলো তো তারও না, সে ব্যাংক লুট করে সেখান থেকে ইনকাম করেছে। তখন এদিকে আমরা দেখতে পারি ডং আর তার পুরো টিম মিলে এখন পর্যন্ত চইকে খুঁজছে। তবে এই খোঁজাখুঁজির মধ্যে ডং একটু ক্লান্ত হয়ে যায় আর সে ঘুমিয়ে পড়ে। তবে একটু পরে সে যখন চোখটা খুলে তখন সে দেখতে পারে টোটান আর বুবা নিজেদের মধ্যে মারামারি করছে। আর এই ব্যাপারটার জন্য সে প্রথমে তাদের শান্ত করার ট্রাই করে আর একটু পরে সে বুঝতে পারে যে হয়তোবা চই আশেপাশের কোন অ্যাপার্টমেন্ট থেকে তাদের দেখছে, হিপনোটাইজ করিয়ে তাদের মধ্যে একটা মারামারি লাগিয়ে দিয়েছে। এই জন্য সে প্রত্যেকটা অ্যাপার্টমেন্ট চেক করার সিদ্ধান্ত নেয়। আর একটু পরে ফাইনালি ডং চইয়ের একটা ছায়া পেয়ে যায় আর যখন এটা ফলো করে সে একটা বাড়ির গ্রাউন্ডে আসে তখন সে দেখতে পারে এখানে অনেক মানুষ হিপনোটাইজ হওয়া। আর চই তাদের মাধ্যমে তার সঙ্গে কথাবার্তা বলে তাকে বলে যে এখন এই প্রত্যেকটা মানুষের মৃত্যুর দায় তোমার মাথায় পড়বে, কারণ যদি তুমি আমাকে ফলো না করতে তাহলে কখনোই এমনটা হতো না। আর এই প্রত্যেকটা মানুষ এখন তোমার চোখ
চোখের সামনেই মরবে। আর এটা বলার সঙ্গে সঙ্গেই একটা একটা করে মানুষ উপর থেকে নিচের দিকে পড়া শুরু করে। যদিও বারবার করে ডং ট্রাই করছিল তাদের সেভ করতে, তবে কোনোভাবেই সে কিছু করতে পারছিল না। আর এই ব্যাপারগুলো দেখার পরে সেখান থেকে চই পালিয়ে যায়। আর রাস্তায় আসার সঙ্গে সঙ্গেই টুটন আর বুবা তার উপরে একটা ব্লাস্ট করিয়ে দেয়। তবে এই ব্লাস্টে তার কিছু হয় না, উল্টো সে তাদেরকে এসে কিডন্যাপ করে নিয়ে যায়। তখন সে তার ফ্রেন্ডদেরকে খোঁজা শুরু করে। তবে অনেকক্ষণ খুঁজতে খুঁজতে যখন সে ব্যর্থ হয়ে যায় তখন সে খুবই আপসেট হয়ে যায়। তারপরে সে সেই দোকানে চলে আসে। তবে এখানে আসার সঙ্গে সঙ্গে সে দেখতে পারে তার দুইটা ফ্রেন্ড তো ফাঁসি দেওয়ার পজিশনে দাঁড়িয়ে আছে। আর এটা দেখার পরে যখনই তাদেরকে সেভ করতে যায় তখনই পিছন থেকে তার উপরে কেউ আক্রমণ করে আর সে বেহুশ হয়ে যায়। একটু পরই যখন সে জ্ঞান ফিরে পায় তখন সে বুঝতে পারে যে সে নিজেও ফাঁসির পজিশনে দাঁড়িয়ে আছে আর তার সামনেই চই বসে টিভি দেখছে। আর এরপরে চই তাদের উপর প্রচন্ড রাগ দেখিয়ে তাদের মৃত্যুর মুখে ঠেলে দিয়ে এখান থেকে বেরিয়ে চলে যায়। যখনই তারা মরছিল তখন ডং বারবার করে ট্রাই করছিল যে কোনো মূল্যে নিজেকে সেভ করতে। তখন সে হাতের কাছে একটা চাকু পেয়ে যায় আর এই চাকুটা নিয়ে সে কোনো রকমে নিজের রশিটাকে কেটে ফেলে। তবে সে তার বন্ধুদেরকে আর সেভ করতে পারে না, তার বন্ধুরা তার চোখের সামনেই মারা যায়। এই ব্যাপারটার জন্য সে প্রচন্ড আপসেট হয়ে যায় আর এখানে অনেক জোরে জোরে কান্না করা শুরু করে। আর তখন আমরা দেখতে পারি যখন ইয়াং পাইলটের কাছে যাচ্ছিল, মানে তার এয়ার হোস্টেস ট্রেনিং দেওয়ার জন্য, তখন চই একটু লিফট দেয়। অবশ্যই সে তাকে হিপনোটাইজ করে তার গাড়িতে এনেছে। তবে এই ব্যাপারগুলো যখন ডং বুঝতে পারে তখন সে দ্রুত তাকে ফলো করা শুরু করে, কারণ সে এই জিনিসটা খুব ভালো করেই জানতো যে হয়তোবা ইয়াং এর জীবনটাও নিয়ে নিবে। সে ডং এর সাথে ফাইট করার জন্য যে কাউকে যে কোনো সময় মারতে পারে। এখন ফুল স্পিডে তাদেরকে ফলো করতে করতে ফাইনালি ডং একটা অফিসের সামনে চলে আসে। সে দেখতে পারে অনেকগুলো মানুষ অলরেডি হিপনোটাইজ হয়ে আছে। আর যখন সে এই বিল্ডিং এর ছাদে আসে তখন সে দেখতে পারে যে চই তার সামনে একা দাঁড়িয়ে আছে। এটা দেখার পরে সে চইয়ের উপর আক্রমণ করে দেয় আর তাকে মেরে তাকে শেষ করতে চাচ্ছিল। তখনই ডং নজর পড়ে বিল্ডিং এর উপরে দাঁড়িয়ে থাকা তার গার্লফ্রেন্ড ইয়াং এর উপরে, যেখানে শুধুমাত্র চইয়ের একটা ইশারাতে বিল্ডিং থেকে সোজা নিচে লাফ দিবে। তো এই জন্য এখন চই ডংকে দুইটা অপশন দেয়। সে বলে প্রথমে হয়তোবা তুমি তোমার গার্লফ্রেন্ডকে হারিয়ে ফেলবে আর নয়তোবা দ্বিতীয়ত তুমি আমার পেছনে কখনোই লাগবে না। আর এই ব্যাপারটা বলার পরে সে তার পায়ের মধ্যে একটা গুলি করে আর তাকে আচ্ছা রকম দোলাই করে। এখন এই ব্যাপারটার জন্য ডং ক্লিয়ারলি বুঝতে পারে যে চই তাকে কোনোভাবেই ছাড়বে না, সে তাকে অবশ্যই মেরে ফেলবে। এজন্য সে তাকে কথাবার্তার মাধ্যমে ডিফোকাস করার ট্রাই করে। সে তাকে বলে যে দেখো, তোমার শহরের মধ্যে তোমার কোনো পরিচয় আছে? তোমার কোনো পরিচয় নেই, তোমার নামটা পর্যন্ত কেউ জানে না, শহরে কেউ তোমাকে চেনে না, এই জন্য কেউ তোমাকে ভালোবাসে না, তোমার কোনো বন্ধু নেই। আর এই ব্যাপারগুলো শোনার পরেই যখন চই একটু ডিফোকাস হয় তখনই ডং এই সুযোগটা নিয়ে তাকে সহ বিল্ডিং থেকে নিচে লাফ দেয়। এই বিল্ডিং থেকে লাফ দেওয়ার জন্য চইয়ের মৃত্যু তো হয়ে যায়, তবে ডং এর লাইফটা কোনো রকমে সেফ হয়ে যায়। তবে তার লাইফটা সেফ হওয়া আর না হওয়া একই কথা ছিল। আমরা জানতে পারি যখন ইয়াং এয়ার হোস্টেস হয়ে গিয়েছিল তখন পর্যন্ত ডং ঠিক হয়নি। সে এখন পর্যন্ত সেই চেয়ারে বসে আছে, মানে চেয়ারটা হয়তোবা তার ফেভারিট হয়ে গেছে। সেদিন রেল স্টেশনে একটা মহিলার বাচ্চা ট্যাকের উপরে পড়ে যায়, তখন সেখানে গিয়ে ডং তার নিজের পায়ে দাঁড়িয়ে সেই বাচ্চাকে সেভ করে ফেলে, মানে তার মধ্যে সুপার পাওয়ারটা তখন জেগে যায় আর ফাইনালি সেই বাচ্চাকে সেভ করে ফেলে। আর এমন একটা ভয়ঙ্কর পয়েন্টে এই মুভিটা শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর যদি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। তো আমাদের দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।